হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 10 এর নতুন অধ্যায় কষে দেখি 2 এর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি ক্লাস 10 এর 2 এর অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সরল সুদ সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছি। আজকে আমি সেই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করুন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমাদের প্রথম অঙ্কে বলেছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে হিসাব করে লিখি। তো দুই বন্ধু মিলে একটা ব্যবসা করবে, সেই ব্যবসার জন্য তাদের কিছু টাকা দরকার, অর্থাৎ যেটা হচ্ছে মূলধন। তো দুই বন্ধু মিলে ব্যবসা করার জন্য কত টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে ধার নিয়েছে 15,000 টাকা। তাহলে এটা হচ্ছে ওদের আসল বা হচ্ছে মূলধন। এবার এই টাকাটা ওরা যে ধার নিয়েছে ব্যাংক থেকে নিশ্চয়ই একটা সুদের হারে টাকা ধার নিয়েছে, অর্থাৎ যার জন্য ব্যাংক কি নেবে, এক্সট্রা একটা টাকা ওদের কাছ থেকে নেবে। তাহলে সেটা হচ্ছে কি সুদ। তো সুদের হারটা কত দেওয়া আছে, বার্ষিক সুদের হার হচ্ছে 12%। 12% মানে হচ্ছে অর্থাৎ 100 টাকা যদি 1 বছর থাকে ওদের কাছে, 100 টাকা যদি 1 বছর থাকে তাহলে তার জন্য এক্সট্রা 12 টাকা দিতে হবে ওদেরকে। অর্থাৎ 12% সুদের হারে ওরা এই 15,000 টাকা ধার নেয়। এবার এই টাকাটা ওদের কাছে কত বছর থাকে, 4 বছর। বলেছে 4 বছর পরে তাদের ওই টাকার জন্য কত সুদ দিতে হবে। তাহলে টাকাটা যদি 4 বছর ওদের কাছে থাকে তাহলে তার জন্য কত টাকা সুদ দিতে হবে। তাহলে অঙ্কটাতে আমরা কি কি পাচ্ছি, এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে আসল বা মূলধন যেটাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল, অর্থাৎ পি দ্বারা প্রকাশ করা হয়, সময়টাকে টি দিয়ে প্রকাশ করা হয় টাইম, সুদের হার বার্ষিক শতকরা সরল সুদের হার যেটাকে বলা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, আর মোট সুদ বড় হাতের আই ইন্টারেস্ট যেটাকে আই দিয়ে প্রকাশ করা হচ্ছে। তো এখানে এই অঙ্কটাতে আমরা কি কি পাচ্ছি, এই অঙ্কটাতে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে দেওয়া আছে বার্ষিক 12% সরল সুদের হার, তার মানে আমার সুদের হারটা দেওয়া আছে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট তার মানে হচ্ছে 12%। আমরা আর এর মানটা পেয়েছি প্রথমে। তারপরে কি আছে, ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছে 15,000 টাকা, তার মানে আসল অর্থাৎ মূলধনটা দেওয়া আছে। তাহলে সুদের হার পেলাম, মূলধন পেলাম অর্থাৎ পি পেলাম, আর পেলাম পি পেলাম, আর কি পাচ্ছি, টাকাটা তাদের কাছে কত বছর ছিল, 4 বছর ছিল, তার মানে সময় পাচ্ছি। তাহলে আর এর মান পাচ্ছি, পির মানটা পাচ্ছি, আর হচ্ছে টির মানটা পাচ্ছি। তাহলে আমাকে কার মান বের করতে হবে, বাকি কি আছে আই ইন্টারেস্ট। তাহলে আমাকে আইটা বের করতে হবে, মানে সুদ বের করতে হবে। বলেছে তাকে কত টাকা সুদ দিতে হবে, তাহলে সুদের টাকাটাই বের করতে হবে। তাহলে লিখি এখানে কি কি দেওয়া আছে। প্রথমে লিখি হচ্ছে আসল, যেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে, পি দিয়ে, প্রিন্সিপাল। আসল কত টাকা আছে, কত টাকা ধার নিয়েছে দুই বন্ধু, 15,000 টাকা, তাহলে এটা হচ্ছে আসল। সময় টাইম যেটাকে ছোট হাতে টি দিয়ে প্রকাশ করা হয়, সময় কত বছর ছিল তাদের কাছে টাকাটা, 4 বছর ছিল, সময় হচ্ছে 4 বছর। তারপরে হচ্ছে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার যেটাকে প্রকাশ করা হবে আর দিয়ে, ছোট হাতের আর দিয়ে। সরল সুদের হার কত দেওয়া আছে, 12%। আর কি পড়ে আছে, সুদ, মোট সুদ যেটাকে বলা হয় ইন্টারেস্ট, বড় হাতের আই দিয়ে প্রকাশ করা হয়। সুদটা এই অঙ্কে দেওয়া নেই, আমাকে সুদটা বের করতে বলেছে, বলেছে কত টাকা সুদ দিতে হবে। তাহলে অঙ্কটাতে আমরা আসল পাচ্ছি, সময় পাচ্ছি, বার্ষিক শতকরা সরল সুদের হার পাচ্ছি, কি বের করতে হবে, সুদ বের করতে হবে। তো সুদের আমরা একটা সূত্র জানি, যেটা এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তো সুদের সূত্র কি, আই, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, মোট সুদ। তো সুদের সূত্র কি, পি আর টি বাই 100। তো আমরা এই সূত্রটা দিয়ে করব। সুদের সূত্র কি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে লিখি আমরা জানি কি সূত্রটা কি, সুদের সূত্র কি, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এখন এখানে মান বসাবো আমরা,
আই এর মান বের করবো, আই মানে ইন্টারেস্ট, সুদটা বের করবো। তো প্রথমে হচ্ছে পি মানে হচ্ছে আসল, পি দ্বারা কি বোঝানো হচ্ছে আসল, আসল কত হচ্ছে 15,000 টাকা, তাহলে হচ্ছে 15,000 ইন্টু এরপরে কি আছে আর, আর মানে বার্ষিক শতকরা সরল সুদের হার কত দেওয়া আছে 12%, 12 ইন্টু এরপরে কি আছে টি, টিতে হচ্ছে সময়, সময় কত আছে 4 বছর, বাই কত 100। উপরের দুইটা শূন্য নিচের দুইটা শূন্য কেটে দেই, তাহলে আর তো কিছুই যাচ্ছে না, নিচে এক থাকাও যে কথা না থাকাও কথা, তাহলে এখন গুণ করে দেবো। উপরে উপরে কত কত আছে 12, 4 আর হচ্ছে 15 আছে, তাহলে গুণ করে দেই। 4 12 কত 48, 48 এর সঙ্গে কত গুণ হবে 15 গুণ, তাহলে 48 আর 15 গুণ করে নেই কত আছে 5 8 40 এর শূন্য হাতে হচ্ছে 4, 4 5 20 এর 4 হচ্ছে 24, 8 অক্কে 8, 4 অক্কে 4, 0 8 4 12 2 4 2 6 আর 1 7, কত হচ্ছে 720। তাহলে 720, এখানে একটা শূন্য বাকি ছিল, শূন্যটা এখানে বসাই দিই, 7,200 টাকা। তাহলে এই টাকাটা যদি 4 বছর থাকে তাহলে কত টাকা সুদ দিতে হবে বলেছে, তাহলে কত টাকা সুদ আসলো 7,200 টাকা। এর পরের অঙ্ক বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এই যে অঙ্কটা দেওয়া আছে, এখানে আমার সময় দেওয়া আছে, সময় কত 1 জানুয়ারি থেকে 27 মে সময় দেওয়া আছে, তার মানে টির মান আমরা পেয়ে গেছি। বার্ষিক 6% সরল সুদের হারে, সুদের হারটাও দেওয়া আছে, কত পার্সেন্ট আছে 6%, মানে রেট অফ ইন্টারেস্ট, আর এর মান আমরা পেয়ে গেছি, সুদের হার দেওয়া আছে। আর কি দেওয়া আছে 2,000 টাকা, কত টাকা 2,000 টাকা, তাহলে আমার আসলটাও কিন্তু চলে এসেছে, আসল কত দেওয়া আছে 2,000 টাকা। তাহলে আমরা কি কি পেলাম, সময় পেলাম, সুদের হার পেলাম, আর পেলাম হচ্ছে আসল, তিনটা জিনিস আমরা পেয়ে গেছি। তাহলে উত্তর কি চেয়েছে, বলেছে কত সুদ হবে মানে ইন্টারেস্ট, আই এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখে নেই, তাহলে প্রথমে লিখি আসল বা মূলধন, যেটাকে পি দিয়ে প্রকাশ করা হয় প্রিন্সিপাল, কত দেওয়া আছে আসল, কত টাকা নেওয়া ছিল 2,000 টাকা, তাহলে আসল হচ্ছে 2,000 টাকা। এরপরে কি লিখবো সময়, সময়টাকে কি দিয়ে প্রকাশ করা হয় টি ছোট হাতে, সমান সমান সময়টা রেখি। সময়টা বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে, 1 জানুয়ারি থেকে 27 মে সময়টা দেওয়া আছে। তো যেহেতু জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত দেওয়া আছে, তাহলে মাঝখানে ফেব্রুয়ারি মাসটা চলে আসবে। তো ফেব্রুয়ারি মাস আসলে এখানে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিনের হবে না 29 দিনের হবে, সেটা কিভাবে বুঝবো দেখি। যে সনটা দেওয়া থাকবে সেই সনটা যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিনের হবে, যদি না হয় তাহলে 28 দিনের হবে। তো দেখি এখানে কত সন আছে 2005। এবার 2005 যে সনটা আছে এটা লিপ ইয়ার কিনা সেটা আমরা বুঝবো কিভাবে বা জানবো কিভাবে। যে সনটা দেওয়া থাকবে বা যে বছরটা এখানে দেওয়া থাকবে সেটাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, কত দিয়ে যদি 4 দিয়ে ভাগ করি, ভাগ করে যদি মিলে যায়, সনটাকে 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে বুঝবো যে সেই বছরটা বা সেই সনটা হচ্ছে লিপ ইয়ার। যদি না মিলে তাহলে লিপ ইয়ার হবে না। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কিন্তু মিলবে না। 2005টা অধিবর্ষ নয়, যদি অধিবর্ষ না হয় 2005টা বা লিপ ইয়ার যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনের হবে 28 দিনের হবে। কত দিন হবে 28 দিনের হবে, এবং বছরটা হবে 365 দিনের। আর যদি অধিবর্ষ হতো তাহলে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29 দিনের হতো এবং বছরটা 366 দিনের হতো। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, এবার কোন মাস কত দিনের সেটা বের করার খুব সহজ একটা কৌশল আছে, আমরা এই হাতে গোনে বের করতে পারবো। এই যে জায়গাগুলো উঁচু আছে সেখানে যদি পড়ে তাহলে আমরা বুঝবো সেটা 31 দিনের মাস হবে, এবং যদি নিচে পড়ে এই গর্তগুলোতে যদি পড়ে তাহলে বুঝবো সেটা 30 দিনের মাস হবে। তবে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে সেটা একটু আলাদা হয়। তাহলে প্রথমে পড়ছে জানুয়ারি, তাহলে জানুয়ারি উঁচুতে পড়ছে, তাহলে জানুয়ারি মাসটা হচ্ছে 31 দিনের, তাহলে 31 প্লাস জানুয়ারির পরে কোন মাস আসছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি নিচুতে পড়ছে, তাহলে নিচু মানে আমি বললাম 30 না, এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে একটু আলাদা। যদি লিপ ইয়ার হয় তাহলে 29 দিনের হবে, লিপ ইয়ার না হলে 28 দিনের হবে। তাহলে 2005 তো লিপ ইয়ার নয়, অধিবর্ষ হয়, তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে 28 দিনের হবে। তাহলে হচ্ছে 28 যোগ, তাহলে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে কি পড়ছে মার্চ, মার্চ এর উঁচুতে পড়ছে, তাহলে কত হবে 31 দিনের, উঁচুতে পড়লে 31 হবে আর নিচে পড়লে কত হবে 30 হবে।
তাহলে জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এরপরে কি আসবে এপ্রিল। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর এপ্রিল, এপ্রিল নিচুতে পড়ছে, তাহলে কত দিনের হবে? 30 দিনের, প্লাস 30 প্লাস, এরপরে কি আসবে মে মাস। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস, মে মাস 31 দিনের হবে। কিন্তু মে মাসের কত তারিখ পর্যন্ত ছিল টাকাটা? 27 তারিখে গিয়ে জমা দিতে হবে। মে মাসের 27 তারিখে আমাকে টাকাটা দিতে হবে। তাহলে টাকাটা আমার কাছে ছিল কত তারিখ পর্যন্ত? 26 তারিখ পর্যন্ত টাকাটা সুদ নেবে। টাকাটা 27 তারিখে আমাকে জমা দিতে হবে, তার মানে টাকাটার সুদ আমার কাছে নেবে কত তারিখ পর্যন্ত? 26 তারিখ পর্যন্ত নেবে। তাহলে প্লাস 26 সমান সমান, যোগ করি সবগুলো, কত? সবগুলো যোগ করলে কত আসবে? 146 দিন। তাহলে সময়টা কত বের হলো? 146 দিন। এবারে এই সরল সুদের অঙ্ক যখন আমরা করব, সময়টা দিনে থাক বা মাসে থাক, সপ্তাহে থাক, কি থাকে থাক, সেটাকে আমরা বছরে পরিণত করব। কিসে পরিণত করে নেব? বছরে পরিণত করে নেব। তাহলে এখানে দিন আছে 146 দিন, তাহলে দিনটাকে যদি আমরা বছরে পরিণত করে নেই, তাহলে কত দিনে এক বছর? যদি অধিবর্ষ হয় তাহলে 366 দিনে এক বছর হবে। যদি অধিবর্ষ না হয় তাহলে 365 দিনে এক বছর হবে। 2005 তো অধিবর্ষ নয়, তাহলে 365 দিনে এক বছর হবে। তাহলে 365 দিয়ে এটাকে ভাগ করলে আমরা বছরে পেয়ে যাব। তাহলে সমান সমান 146 বাই হচ্ছে 365 বছর। তাহলে দিনটাকে আমরা বছরে পরিণত করে নিলাম। এরপরে কি আসবে? সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, যেটাকে প্রকাশ করা হয় আর দিয়ে ছোট হাতের, সমান সমান বার্ষিক শতকরা সরল সুদের হার কত দেওয়া আছে? 6%। 6%। এবারে কি আসবে? মোট সুদ, যেটাকে প্রকাশ করা হয় ইন্টারেস্ট আই দিয়ে। মোট সুদ, সুদ অঙ্কে দেওয়া নেই বলেছে সুদটা কত, তাহলে এটা বের করতে হবে। সুদ কত সেটা আমরা বের করব। তাহলে লিখি, আমরা জানি তাহলে সুদ আই এর মান বের করব। তো আই এর সূত্র কি? আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই হচ্ছে 100। তাহলে লিখি সূত্র, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই হচ্ছে কত? 100। এখন এখানে মান বসাবো। পি, পির মান কত আছে? 2000 ইন্টু আর, আর এর মান কত? আর এর মান হচ্ছে 6 ইন্টু টি, টির মান কত দেওয়া আছে? 146 বাই কত? 365 আছে। তাহলে 146 বাই 365 বাই কত আছে? 100। কাটাকাটি করে নেই। এখানে উপরের দুইটা শূন্য, নিচের দুইটা শূন্য কাটা যাবে। তাহলে নিচে বাকি কত পড়ে আছে? 1 থাকা যে কথা, না থাকা বাকি কথা। তাহলে মনে করি এই ভাগের দাগ থেকে নিচের এতটুকু কিচ্ছু নেই। তাহলে উপরে বাকি এখন কাটাকাটি করি, কত দিয়ে যাবে? এই দুইটা 73 দিয়ে যাবে। 73 দিয়ে কাটলে কত আসবে? 2 আসবে। 73 দুগুণ 146, এই দুইটা 73 দিয়ে যাবে, কত আসবে? 5। 5 73 হচ্ছে 165। 5 দিয়ে 20 কে কাটি, 4 5 কত? 20। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি এখন? 4 আছে, 6 আছে আর 2 আছে, 4 6 কত? 24। 24 দুগুণ কত? 48। তাহলে সুদ কত টাকা বের হলো? সুদ বের হলো 48 টাকা। এটাই উত্তর। এর পরের অঙ্কে বলেছে বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। তো কি কি দেওয়া আছে অঙ্কে দেখি একটু আগে। বার্ষিক 8 সমস্ত 1/3% সরল সুদে, তার মানে আমার সুদের হারটা দেওয়া আছে। সুদের হার কত দেওয়া আছে? 8 সমস্ত 1/3%, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখি? 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত? 960 টাকা। তাহলে আমার আসলটা দেওয়া আছে। আসল কত দেওয়া আছে? 960 টাকা। টাকাটা হচ্ছে এটা। আর কি দেওয়া আছে? 1 বছর 3 মাস, তার মানে আমার সময়টাও দেওয়া আছে। সময়টা কত দেওয়া আছে?
1 বছর 3 মাস যদি থাকে এই টাকাটা, তাহলে সবৃদ্ধিমূল কত? সবৃদ্ধিমূল কথাটার মানে হচ্ছে সুদ এবং আসল দুটো মিলে যা হবে সেটা হচ্ছে সবৃদ্ধিমূল। তাহলে বলেছে সবৃদ্ধিমূল কত হবে, মানে সুদে আসলে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আগে লিখি, আমরা সাজিয়ে নেই। তাহলে লিখি আসল, আসলটাকে পি দিয়ে প্রকাশ করি। পি সমান সমান আসল কত, কত টাকা নেওয়া হয়েছিল? 960 টাকা। তাহলে আসল হচ্ছে আমার 960 টাকা। এরপর কি আসবো? সময়, সময়টাকে টি দিয়ে প্রকাশ করা হয়। সময় কত আছে? সময় দেওয়া আছে 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস। সময়টা বছরেও আছে মাসেও আছে। আমি একটু আগেই বললাম যে সময়টা দিনে থাক, সপ্তাহ থাক, মাসে থাক, কি থাকে থাক, সেটাকে আমরা কিসে প্রকাশ করে নেব? বছরে প্রকাশ করে নেব। তাহলে একটা বছর আছে কিন্তু এটা মাসে আছে, তাহলে টোটালটাকেই আমরা বছরে প্রকাশ করে নেব। সমান সমান নেই, প্রথমে কত বছর আছে? 1 বছর, তাহলে 1 যোগ তার সঙ্গে কত মাস আছে? 3 মাস। তো কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। তো মাসটাকে বছরে করলে 12 দিয়ে ভাগ করতে হবে। মাসকে বছরে প্রকাশ করলে কি করতে হবে? 12 দিয়ে ভাগ। তাহলে 3 মাস আছে, তাহলে এটাকে ভাগ করব। সমান সমান দেই। তাহলে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে কত পাই একবারই লিখি। তাহলে কোনাকুনি গুণ করে দেই। 12 কে কত হবে? 12, যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে উপরেরটা যোগ করে উপরে লিখবো, যদি এখানে বিয়োগ থাকতো তাহলে উপরেরটা বিয়োগ করে উপরে লিখতাম। তাহলে 12 কে কত হচ্ছে? 12। তাহলে এটা যোগ চিহ্ন আছে, তাহলে 12 সঙ্গে 3 যোগ কত হবে? 15। তাহলে উপরে লিখবো হচ্ছে 15, নিচে কত ছিল? 12 বছর। তাহলে 1 বছর 3 মাস মানে তাহলে কত বছর আসলে? 15/12 বছর। এরপরে আমরা কি বের করব? বার্ষিক শতকরা সরল সুদের হার। বার্ষিক শতকরা সরল সুদের হার। সরল সুদের হার, এটাকে 8 দিয়ে প্রকাশ করা হয়। কত দেওয়া আছে বার্ষিক শতকরা সরল সুদের হারটা? 8 সমস্ত 1/3%। তাহলে 8 সমস্ত 1/3%। এটাতে সমস্ত আছে, তাহলে সমস্তটা আগে ভাঙাই নেই। সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে কোনাকুনি গুণ করে উপরেরটা যোগ করে উপরে লিখতে হবে। তাহলে 3 8 24, তার সঙ্গে 1 যোগ কত হবে? তাহলে 25। তাহলে উপরে যাবে 25, নিচে কত আছে? 3। তাহলে 25/3% গেল। এরপরে কি বাকি পড়ে আছে? আর সুদ। তাহলে লিখি মোট সুদ, যেটাকে প্রকাশ করা হয় হচ্ছে আই দিয়ে। সুদটা দেওয়া নেই, তাহলে সুদটা আমাকে বের করতে হবে। এখানে উত্তর চেয়েছে সবৃদ্ধিমূল কত। সবৃদ্ধিমূল মানে হচ্ছে সুদে আসলে কত হবে সেটা চেয়েছে। তাহলে আমি আসল তো জানি, আমার আসল কত ছিল? 960 টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে? সুদ। তাহলে সুদটা যদি আমি বের করে নেই, তাহলে সুদের সঙ্গে আসল যোগ করলে আমি সুদে আসলে পেয়ে যাব। তাহলে আমরা এখন সুদ বের করব। তাহলে আই এর মান বের করতে হবে। তো আই এর আমরা সূত্র জানি, কি সূত্র? পিআরটি বাই কত? 100। তাহলে লিখি, আমরা জানি I is equal to PRT বাই কত? 100। এখানে এখন মান বসিয়ে নেব। প্রথমে আছে পি, পির মান কত? 960 গুণ আর আছে, আর এর মান কত? আর এর মান হচ্ছে কত? 25/3 ইন্টু টি, টির মান কত? 15/12 বাই কত আছে? 100। আমরা এখানেও কাটাকাটি করতে পারবো, বা এইটা হচ্ছে ভাগের দাগ, এই চিহ্নটাকে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে নিচের ভগ্নাংশটা কি হবে? উল্টে যাবে। তাহলে আমরা সেভাবেও কাটাকাটি করতে পারবো। তাহলে চিহ্নটা গুণ চিহ্ন দিলে এটা কি হবে? উল্টে যাবে। এর নিচে কিছু নেই মানে হচ্ছে মনে মনে 1, তাহলে উল্টে গেলে কত হবে? 1/100 হবে। তাহলে উপরে কত আছে? 960 গুণ, তাহলে 25/3 ইন্টু 15/12 ইন্টু এই যে এটা ভাগের দাগ, এই চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিলাম, তাহলে এটা উল্টে যাবে। এর নিচে কিছু নেই মানে মনে মনে হচ্ছে 1, তাহলে উল্টে গেলে কত?
1/100 আসবে। এখন আমরা কাটাকাটি করে নেই, এই একটা শূন্য এই একটা শূন্য কাটা যাবে। এবারে কত, 12 দিয়ে কাটি, 8 12 কত হবে, 96 হবে। 3 দিয়ে 15 কে কাটি, 3 5 15। 5 দিয়ে এবার 10 কে কাটবো, 5 দুগুণ কত হবে, 10। 2 দিয়ে 8 কে কাটি, কত আসবে, 4 দুগুণ 8। তাহলে উপরে কত থাকছে এখন, 4 আর হচ্ছে 25, নিচে কিছুই নেই, তাহলে 4 25 কত হবে, 100। এই 100 টাকা কি পেলাম আমি, আই এর মান। আই মানে কি, ইন্টারেস্ট, সুদ, মোট সুদ। তাহলে মোট সুদ আমার কত এসেছে, 100 টাকা। এত পার্সেন্ট সরল সুদের হারে 960 টাকা যদি 1 বছর 3 মাস থাকে, তাহলে তার জন্য সুদ কত দিতে হবে, 100 টাকা দিতে হবে। তাহলে আমি সুদের টাকা পেলাম, আমার আসল হচ্ছে 960 টাকা। তাহলে এই সুদ আর আসল দুটো যদি আমি যোগ করি, তাহলে কি পাবো, সবৃদ্ধিমূল মানে সুদে আসলে পাবো। তাহলে লিখি, সুতরাং সবৃদ্ধিমূল সমান সমান আসল। আমার আসল কত ছিল, 960 টাকা। তাহলে 960 প্লাস সুদ, সুদ কত পেলাম আমি, 100 টাকা। তাহলে 960 আর 100 যোগ করলে কত হবে, 1060 টাকা হবে। তাহলে সুদে আসলে কত টাকা হচ্ছে, 1060 টাকা। এর পরের অঙ্কে বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে উৎপল বাবু কি করেছে, তার জমি চাষ করার জন্য ব্যাংক থেকে টাকা নিয়েছে, তাই তো। সে ব্যাংক থেকে যখন টাকা নিয়েছে, তাহলে নিশ্চয়ই ব্যাংক একটা নির্দিষ্ট সুদ ধরে তারপর তাকে টাকাটা দিয়েছে। তো ব্যাংক যে ওকে টাকাটা দিল, কত পার্সেন্ট সুদের হারে টাকাটা দিল, সেটা হচ্ছে 6%। এই 6% সরল সুদের হারে ব্যাংক ওকে টাকা দিয়েছে। তো ব্যাংক থেকে ও কত টাকা ধার নিয়েছে উৎপল বাবু, 3200 টাকা ধার নিয়েছে। তাহলে 3200 টাকা ওর হচ্ছে মূলধন বা আসল, এই টাকাটা ও ধার করে নিয়েছে। তাহলে আমরা আসলটা পেয়ে গেছি, কত টাকা ওর আসল, 3200 টাকা আসল। কত পার্সেন্ট সুদের হারে সেটা নিয়েছে, 6% সুদের হারে তিনি টাকাটা নিয়েছেন। এবার বলেছে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে, কত বছর, 2 বছর। তাহলে আমরা সময়টাও কিন্তু পেয়ে গেছি, কত বছর, 2 বছর। তাহলে আমরা সুদের হারটা পেয়ে গেছি, আসল পেয়ে গেছি, সময় পেয়ে গেছি। তাহলে কি উত্তর চেয়েছে, বলেছে 2 বছর পরে টাকাটা যদি ওর কাছে 2 বছর থাকে, সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তো আসল কত টাকা ছিল, 3200 টাকা। এই 3200 টাকার জন্য তাকে কত টাকা সুদ দিতে হবে সেটা আগে বের করে দেব। তাহলে সুদটা যদি আমাদের জানা থাকে, তাহলে সুদ তার সঙ্গে আসল, আসল কত, 3200, দুটো যোগ করলে যে টাকাটা হবে সেটাই হচ্ছে সুদে আসলে। তাহলে বলেছে সুদে আসলে তাকে কত শোধ করতে হবে, তার মানে আসল এবং সুদ দুটো যোগ করে যে টাকা আসবে সে টাকা তাকে শোধ করতে হবে। তাহলে বের করে দেখি কত আসে। তাহলে আসল ব্র্যাকেটে হচ্ছে পি, আসল কত টাকা আছে, কত টাকা ধার করে নিয়েছে উৎপল বাবু, 3200 টাকা। সময় ছোট হাতের টি, কত বছরের জন্য উৎপল বাবু ধার করে নিয়েছে, সময় পেয়েছি 2 বছর, সময়টা পেয়ে গেছি। এরপরে হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার, বার্ষিক শতকরা সরল সুদের হার, এটাকে প্রকাশ করা হয় 8 দিয়ে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত দেওয়া আছে, 6%, 6%। আর কি পড়ে আছে, মোট সুদ, মোট সুদ যেটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, মোট সুদটা আমাকে বের করতে হবে। তাহলে সুদ কত সেটা আগে আমরা বের করে নিই, কারণ সুদ যদি জানি তাহলে সুদের সঙ্গে আসল যোগ করলে সুদে আসলে পেয়ে যাব। তাহলে লিখি, আমরা জানি কমা দিয়ে সুদ, সুদের সূত্র কি, i is equal to PRT by 100। তাহলে i is equal to PRT by হচ্ছে 100 সমান সমান এই পি, পির মান কত, পির মান হচ্ছে 3200
গুণ আর এর মান কত 6 গুণ টি আছে, টির মান কত 2 বাই কত 100। উপরের দুইটা শূন্য নিচের দুইটা শূন্য কেটে দেই, নিচে বাকি পড়ে আছে 1, থাকাও যে কথা না থাকাও বাকি কথা। তাহলে এখন গুণ করে দেই, উপরে উপরে 32, 6 আর 2, তাহলে কত হবে 6 দুগুণ 12, 12 সঙ্গে 32 গুণ করে দেই, দেখি কত আসে। 32 দুগুণ হচ্ছে 64, 32 ওকে 32, তাহলে 4, 6 আর 2 হচ্ছে 8, 3, তাহলে কত পাচ্ছি 384 টাকা। তাহলে হচ্ছে 384। তাহলে কত টাকা সুদ পেলাম 384, আমার আসল কত ছিল 3200, সুদ আসলো 384। তাহলে আসলের সঙ্গে সুদের টাকাটা যোগ করলে কি সুদে আসলে পেয়ে যাবো। তোরে চেয়েছে সুদে আসলে কত শোধ করতে হবে, তাহলে সুদে আসলে কত লিখে দেই, তাহলে লিখি সুতরাং সুদে আসলে শোধ করতে হবে সমান সমান আসল, আমার আসল কত ছিল 3200 টাকা, যোগ সুদ কত দিতে হবে 384 টাকা। তাহলে যোগ করলে কত আসে 3200 আর হচ্ছে 384, 3584 টাকা। এই টাকাটা সুদে আসলে দিতে হবে। এর পরের অঙ্কে বলেছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। কত টাকা রাখে জানি না, শুধু বলছে কিছু টাকা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। বলেছে বার্ষিক 5.25%, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটা ব্যাংকে কিছু টাকা জমা রেখেছে। কত টাকা রেখেছে সেটা দেওয়া নেই, শুধু বলেছে কিছু টাকা জমা রাখে। তাহলে প্রথমে কি আছে বার্ষিক 5.25% সরল সুদের হারে, তাহলে সুদের হারটা দেওয়া আছে, কত দেওয়া আছে 5.25% সুদের হার, মানে আর এর মান আমরা পেয়েছি। কিছু টাকা জমা রেখেছে, কত রেখেছে দেওয়া নেই, শুধু বলেছে কিছু টাকা। 2 বছর পর, তাহলে কয় বছর ছিল টাকাটা তার 2 বছর ছিল। বলেছে 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। এই 840 টাকা তিনি পেয়েছেন কি হিসাবে পেয়েছেন, সুদ হিসাবে। তাহলে সুদের টাকাটা দেওয়া আছে, তাহলে কি কি দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে 2 বছর, আর হচ্ছে সুদ দেওয়া আছে কত 840 টাকা। তাহলে বলেছে তিনি কত টাকা জমা রেখেছিলেন সেটা চেয়েছে, কত টাকা জমা রেখেছিলেন, তার মানে আসলটা অর্থাৎ মূলধন তার বের করতে হবে, তার মানে পির মান। তাহলে লিখি আসল পি সমান সমান আসল টাকা। বলেছে আসল কত, তার আসল তো এখানে দেওয়া নেই অঙ্কটাতে, উত্তর চেয়েছে তিনি কত জমা রেখেছেন, আসলটা বের করতে হবে, তাহলে এটা হচ্ছে কোশ্চেন মার্ক। সময় ছোট হাতের টি, কত বছরের জন্য টাকাটা তিনি জমা রেখেছিলেন, কত বছর দেওয়া আছে 2 বছর, 2 বছর। বার্ষিক সরল, বার্ষিক শতকরা সরল সুদের হার, ছোট হাতের আর, কত দেওয়া আছে সুদের হারটা, সুদের হার দেওয়া আছে 5.25%। আর কি আছে মোট সুদ, যেটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। সুদ বলেছে টাকাটা যদি 2 বছর থাকে তাহলে তিনি ব্যাংকে 840 টাকা সুদ পেয়েছেন। তাহলে 840 টাকা কোন টাকা, সুদের টাকা, তাহলে এটা হচ্ছে সুদ 840 টাকা। তাহলে এখান থেকে কার মান বের করতে হবে, পির মানটা বের করতে হবে। তো আগে আমরা মূল সূত্রটা লিখে নেব। মূল সূত্রটা কি ছিল আমার, I is equal to PRT by 100। এখান থেকে পরে এই তিনটা সূত্র আমরা পেয়েছি কি, তাই তো। তাহলে লিখি আমরা জানি কমা দেই, আগে মূল সূত্রটা লিখি। কি সূত্র ছিল, I is equal to PRT by হচ্ছে 100, এটা ছিল মূল সূত্র। এখান থেকে পরে আমরা তিনটা সূত্র পেয়েছি, কার কার, পি আর আর হচ্ছে টি। তো এখানে আমরা কার মান বের করব, পির মান। তো পির সূত্র হচ্ছে এটা, কি আছে, পি ইজ ইকুয়াল টু 100 ইনটু বাই আর টি। তাহলে বাদেই, তাহলে পি ইজ ইকুয়াল টু, পির সূত্রটা কি আছে
100 ইন্টু আই, 100 ইন্টু আই বাই হচ্ছে আরটি। এখন এখানে মান বসালেই উত্তর হবে। তাহলে 100 ইন্টু আই, আই মানে হচ্ছে সুদ, আই এর মান কত দেওয়া আছে 840 বাই কি আছে আরটি, আর এর মান কত 5.25, 5.25 ইন্টু টি, টির মান কত 2। দশমিক নিচে আছে তাহলে দশমিকটা তুলে দেই, যেহেতু যদি নিচে দশমিক থাকে তাহলে উপরে গুণ চিহ্ন দিয়ে লিখবো, আর যদি উপরে দশমিক থাকে তাহলে নিচে গুণ চিহ্ন দিয়ে লিখবো। তাহলে আমার এখানে নিচে আছে তাহলে উপরে গুণ চিহ্ন দেবো। দশমিকের সামনে কত থাকে, থাকে একটা 1, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দুটো, তাহলে দুইটা শূন্য আসবে, তাহলে দশমিকটা উঠে গেল। এখন আমরা কাটাকাটি করব। 25 দিয়ে কাটি, 4 25 কত 100, 25 দিয়ে এটাকে কাটি, 25 দুগুণ 50, 25 অক্ষে 25 কত আসবে 21 আসে। 25 দিয়ে এটাকে ভাগ করলে 21 দিয়ে এটাকে কাটি, 4 21 কত 84, একটা শূন্য বাকি আছে এখানে চলে আসবে, তাহলে 40 হয়। 2 দিয়ে 4 কে কাটি, 2 দুগুণ কত 4, তাহলে কাটাকাটির পর বাকি কত থাকছে দেখি, উপরে 2 40 আর হচ্ছে 100, তাহলে 2 দিয়ে 4 কে গুণ করি, 4 দুগুণ কত 8, তাহলে 8 লিখলাম, আর বাকি শূন্য কয়টা আছে, এখানে একটা এখানে দুইটা, কয়টা হচ্ছে 3টা শূন্য, তাহলে পির মান কত আসলো তাহলে 8000। এটাই উত্তর, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোতে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।